5 আগস্টের পর নতুন পথে হাঁটছে বাংলাদেশের রাজনীতি। সেই রাজনীতিতে চলছে নানান ধরনের আলোচনা সমালোচনা। কি সমীকরণ হতে যাচ্ছে সামনের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে, সেই সবকিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। দেশ সন্ধ্যার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, নির্বাচন ও সমসাময়িক রাজনীতি পরিস্থিতি নিয়ে আজকে এই আলোচনায় আমার সাথে একজন বিশেষ অতিথি আছেন। শুরুতেই আমার অতিথিদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন সাইদুর রহমান, সিনিয়র সাংবাদিক, ইত্তেফাক। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের দেশ সন্ধ্যায়। নির্বাচন কিংবা বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সেটি নিয়ে আসলে অনেক ধরনের আলোচনা সমালোচনা চলছে এবং সেখান থেকে আসলে আমরা নতুনভাবে নতুন বাংলাদেশে এক ধরনের স্বপ্ন দেখছি। বিশেষ করে যদি আমি সামনে যে নির্বাচন ঘিরে আমাদের যে প্রত্যাশা, সেই নির্বাচনকে নিয়ে আজকে আলোচনা করতে চাই। নির্বাচনের ঠিক রূপরেখা নিয়ে অনেক আলোচনা করেছে। আমরা দেখেছি বড় রাজনৈতিক দলগুলো তারা খুব সুনির্দিষ্ট রূপরেখা দাবি করেছেন, সেটি যদিও আসলে এখনো হয়নি, কিন্তু এরপরে আমরা বলতে পারি 25-এর শেষ নাগাদ কিংবা 2026-এর জুন জুলাই নাগাদ হয়তো আমরা জাতীয় নির্বাচন দেখতে পারবো। সেটি নিয়ে একটু জানতে চাই আপনার কাছে, আপনি কি মনে করছেন আসলে ভবিষ্যতের রাজনীতিতে আমরা নতুন সমীকরণ দেখতে যাচ্ছি কিনা? ধন্যবাদ। বাংলাদেশের রাজনীতিতে আপনারা জানেন যে নির্বাচন হলো আমাদের রাজনীতির মূল মাপকাঠি। যদি আমরা ইলেকশনের দিকে না যাই তাহলে বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা শুরু হবে না। ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি 16ই ডিসেম্বর ঘোষণা করেছিলেন ছোট দাগে সংস্কার হলে 2025 সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচন করতে পারবে, আর মোটা দাগে সংস্কার হলে 2026 সালের জুনে জাতীয় নির্বাচন সম্ভব। আপনারা জানেন যে আমাদের নবগঠিত নির্বাচন কমিশন ওনারা জাতীয় নির্বাচনের প্রস্তুতি অলরেডি গ্রহণ করেছে এবং আজকেও তাদের দ্বিতীয় নির্বাচন কমিশনের সভা ছিল। সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ সাহেব উনি বলেছেন, সুস্পষ্টভাবে বলেছেন যে আমাদের মূল ফোকাস জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের আগে একটা রিয়াকশন টাইম থাকে, এই রিয়াকশন টাইমের আগে যদি কোনো ইভেন্ট চলে আসে সেক্ষেত্রে জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটবে। আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা উনি গত পরশু টেলিভিশনে বলেছিলেন যে জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকারের নির্বাচন একসাথে প্রস্তুতির কথা উনি জাতিকে অবহিত করেছিলেন। কিন্তু ইলেকশন কমিশন তাদের বক্তব্য অনুযায়ী আমরা যেটা দেখলাম যে ওনারা এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে প্রস্তুত নয়। কারণ হলো স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে গেলে ওনাদেরকে বড় ধরনের প্রস্তুতি নিতে হবে। সেটি নিয়েও তো অনেক আলোচনা আছে। আমি যদি একটু জানতে চাই যে কোন নির্বাচন আসলে আগে হবে, স্থানীয় নির্বাচন নাকি জাতীয় নির্বাচন, সেটি নিয়েও তো একটি বড় প্রশ্ন থেকে গেল। তার মানে আসলে কোন নির্বাচন আমরা আগে দেখতে যাচ্ছি? আমি উত্তর নিব, একটি বিরতি নিয়ে ফিরতে হবে। দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন সুলতান মাহমুদ, উপসম্পাদক আমার দেশ। আপনাকে স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আমরা প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম কোন নির্বাচন আসলে আগে হবে, সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন। দুটো নির্বাচনের দিকেই আসলে সবার চোখ আছে এই মুহূর্তে বাংলাদেশের, এবং সবাই প্রত্যাশা করছে আসলে সব ধরনের নির্বাচন আবার আগের মতন করে হোক। কি মনে হচ্ছে কোন নির্বাচন আসলে আগে হতে পারে? আপনারা দেখেন যে আমাদের এই মুহূর্তে প্রয়োজন হলো ভোটার তালিকা, নির্ভুল ভোটার তালিকা কিন্তু ইলেকশন কমিশনের কাছে নাই। সেই নির্ভুল ভোটার তালিকার কার্যক্রম ইলেকশন কমিশন ইতিমধ্যে শুরু করেছে। আপনারা জানেন 2রা জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে, 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। এরপর আপনারা জানেন যে স্থানীয় সরকার সংস্কার কমিশন আছে, নির্বাচন কমিশন সংস্কার কমিশন আছে, ওনারা প্রতিবেদন দিবেন। তারপর যদি কোনো সংস্কার থাকে পরবর্তীতে সেই সংস্কারের আলোকে আইন বিধি সংশোধন করা লাগবে। এর পরবর্তীতে এই কাজগুলো করতে কিন্তু ইলেকশন কমিশনের প্রায় 6 মাস চলে যাবে। তারপর জাতীয় নির্বাচনের পরিস্থিতির জন্য বেশ কিছু কার্যক্রম ইলেকশন কমিশনকে করতে হয়, কেন বিশাল একটা কর্মযোগ্য। এর অন্যতম হলো যে সীমানা পুনরুদ্ধার করতে হবে। আপনারা জানেন যে 2008 সালে যে সীমানা পুনরুদ্ধার করা হয়েছিল সেই সীমানাটা ছিল একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের চিফ ইলেকশন কমিশনার সহ ওনারা বলেছেন যে ওনারা সীমানা পুনরুদ্ধারের কাজ শুরু করবেন। এরপর হলো আপনাদের আছে নতুন দলের রাজনৈতিক নিবন্ধন, পর্যবেক্ষক নিবন্ধন, তারপর আপনার ভোট কেন্দ্র স্থাপন আছে, এরপর ভোট গ্রহণ কর্মকর্তা। এই কার্যক্রমগুলো করতে গেলে ইলেকশন কমিশনকে জাতীয় নির্বাচনের পূর্বে কমপক্ষে 6 থেকে 7 মাস তাদের চলে যাবে। এর ভিতরে যদি আপনারা লোকাল ইলেকশনের যে কথাটা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, আমরা যদি এখন লোকাল ইলেকশনের দিকে যাই সেক্ষেত্রে জাতীয় নির্বাচনের প্রস্তুতির একটা ব্যাঘাত ঘটবে, মানে ইলেকশন কমিশনের জন্য খুব কঠিন হবে। আমি মনে করি আমি অ্যাজ এ সাংবাদিক হিসাবে ইলেকশন কমিশন দীর্ঘদিন কাভার করি, সেক্ষেত্রে 2026 সালের জুনেও
জাতীয় নির্বাচন করতে পারবে না ইলেকশন কমিশন, যদি আপনার স্থানীয় সরকার নির্বাচন তাদের প্রস্তুতি নেওয়া লাগে। এই জায়গাটিতে আমি যদি একটু সুলতান মাহমুদ আপনার কাছে আসি, যে এই আশঙ্কার কথা, আমি আশঙ্কা শব্দটি ব্যবহার করছি, সাইদুর রহমান যেটি বলেছেন, যদি সব ধরনের ব্যবস্থা আসলে গ্রহণ করা না হয় তাহলে হয়তো 2026-এর জুন জুলাই নাগাদও আমরা এই নির্বাচন দেখতে পারবো না। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন, যারা আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে সারিতে নেতৃত্ব দিয়েছেন তারা অনেকেই চাইছেন অন্তত স্থানীয় সরকার নির্বাচনটি আগে হয়ে যাক, এর পরে গিয়ে জাতীয় নির্বাচন হোক। আবার রাজনৈতিক দলগুলো চাইছে যত দ্রুত সম্ভব যাতে করে সংসদ নির্বাচন হয়ে যায়। কারা জিতবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাকি রাজনৈতিক দল? ধন্যবাদ আপনাকে। প্রথম, হার জিতের কথায় আমি না যাই, আপনাকে বাস্তবতা মেনে নিতে হবে। প্রথম কথা হচ্ছে যে 6ই জুলাই যে সরকার, যে নামেই আপনি ডাকেন না কেন, এসছে, সেই সরকার কিন্তু আমার যে সাংবিধানিক যে অধিকার, সেই সাংবিধানিক যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, যেটি বিগত যে পতিত সরকার যারা সেটিকে সংবিধান থেকে মুছে ফেলেছে বা সংস্কার করে তাদের মতো করে করেছে যাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকে। বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত যে কটি নির্বাচন হয়েছে সব যদি ইতিবাচক গ্রহণযোগ্য, দেশে এবং আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য নির্বাচন যদি বলা হয়, সেগুলো কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হয়েছে। সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনের নির্বাচন সর্বজন স্বীকৃত, সবার কাছে গ্রহণযোগ্য, সেইটি ভেঙে ফেলা হয়েছে শুধুমাত্র নিজস্ব চিন্তা চেতনায় নিজেদের ইচ্ছাকে প্রতিফলিত করবার জন্য। সেই জায়গা থেকে এখন যে নির্বাচনের কথা আপনি বলছেন যে কারা জিতবে, দেখেন রাজনৈতিক দলগুলো যারা রাজনীতি করতে করতে রাজনৈতিক দলে বিভিন্ন জায়গায় এসছেন এবং বিভিন্ন নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন জায়গায়, তারা কিন্তু জনগণের জন্য কাজ করে। জনগণই তাদের সব কিছুর উৎস। যদি কোনো দলের যদি গঠনতন্ত্র বা উল্লেখ করা আছে যে জনগণই সকল ক্ষমতার উৎস, এটিকে বিভিন্নজন বিভিন্নভাবে দেখেন। তো আমি এই জায়গাটাতে আপনাকে বলতে চাই সেটা হলো যে দেখেন, কে হারবে কে জিতবে সেটি বড় ব্যাপার নয়। এই সরকারের ম্যান্ডেট, কিন্তু এই সরকারের এখন বলা হচ্ছে সংস্কারের কথা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আর এই চলমান প্রক্রিয়াটি এর আগেও যে সরকারগুলো ছিল, তত্ত্বাবধায়ক সরকার যদি বলি আর এই অন্তর্বর্তীকালীন সরকারই বলি, কর্মযজ্ঞ কিন্তু একই। কর্মযজ্ঞ একই থাকলে আপনি আবার বলছেন যে কে হারবে কে জিতবে, সেই জায়গাতে আমি আপনাকে বলছি। কিন্তু এই যে আসলে এক ধরনের মুখোমুখি অবস্থান তো তৈরি হচ্ছে, মুখোমুখি অবস্থান এখনো কিছু আসেনি। না, আমি এটাকে আপনার কাছে আমি এন্ডোর্স করব না যে মুখোমুখি কেউ দাবি করতেই পারে। এখন যারা ছাত্র আন্দোলন করেছে তারা কিন্তু প্রথমে আন্দোলন করেছিল কোটা আন্দোলন, সেখান থেকে তারা কিন্তু একে একে তাদের শাখা প্রশাখা বিস্তৃত হচ্ছে। তো সেইখান থেকে তারা এখন স্থানীয় সরকার নির্বাচন কেন চাইছে, আমি বলবো না যে আমি সব একেবারেই আমি যেটি বলছি সেটিই ঠিক, কিন্তু এমনও তো হতে পারে যে তাদের মধ্যে রাজনৈতিক দল গঠনের অভিলাষ তৈরি হয়েছে এবং তারা সরকারের দৃশ্যমান যেটি সরকারের সকল টুলস ব্যবহার করে সরকারকে নেপথ্যে রেখে সরকারি সুবিধা গ্রহণ করে তারা দল গঠন করতে চাচ্ছে। এই জন্যই তারা এখন স্থানীয় সরকার নির্বাচনটাকে প্রায়োরিটি দিচ্ছে। কিন্তু এই যে সরকার যারা এখন আছে, অন্তর্বর্তীকালীন সরকার, আপনি দেখবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে দেশের প্রশাসন যন্ত্র পর্যন্ত আপনি সব জায়গায় কিন্তু সামাল দেয়া এই সরকারের জন্য কঠিন হচ্ছে। এই সরকার একটা জায়গায় কিন্তু প্রধান উপদেষ্টা অলরেডি বলে ফেলেছেন যে স্বল্পতম সংস্কারের মধ্যে নির্বাচন হলে সেটি ডিসেম্বরের মধ্যেই সম্ভব। এবং সেটি কেন বলেছেন, এই সরকারের কাজ হচ্ছে, সেটি নিয়েও তো তাবৎ সমালোচনা আছে, তাবৎ সমালোচনা থাকবে, নির্বাচন চাই, তাবৎ সমালোচনা থাকবে। সংস্কার কতখানি সংস্কার এই সরকারের ভিতর থেকেই কিন্তু এসছে যে সংস্কার তিনটি প্রক্রিয়া, একটি হলো তিনটি পন্থায়, তিনটি ধাপে, একটি হলো শর্ট টার্ম, একটি মিড টার্ম, একটি লং টার্ম। এই সরকারের পক্ষ থেকে ভেতর থেকেই বলা হয়েছে, উপদেষ্টাদের মুখ থেকেই বেরিয়েছে। এই সরকারের কাজ হলো স্বল্প মেয়াদে সংস্কার, যেটি সেই সংস্কার করে একটি জাতীয় নির্বাচন করবে এবং সেই নির্বাচিত জাতীয় নির্বাচনে যারা নির্বাচিত হবে তাদের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন। সেটি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছেন তারা কতখানি মেনে নেবেন সেটি নিয়েও তো একটি প্রশ্ন থেকে গেল। মেনে না নেওয়ার তো সংস্কৃতি, মেনে নেওয়া এবং না নেওয়ার সংস্কৃতি তো আছেই, এবং এই যে মেনে নেবে না বা বিরোধিতা করবে এটি গণতন্ত্রের সৌন্দর্য। এখানটাতে চাই সাইদুর রহমান যেই গণতান্ত্রিক ধারার কথা সুলতান মাহমুদ বলছেন, সেই জায়গাটিতে যদি আমরা হাঁটতে চাই, আপনি কি মনে করেন এখনকার বাস্তবতা, এখন আসলে যে রাজনৈতিক পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, সেই পথে হাঁটার মতন সুযোগ আমাদের সামনে আছে, নাকি রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে তাদের মাঝে দূরত্ব দিন দিন এই নির্বাচনকে ঘিরে দীর্ঘ হচ্ছে?
একটা বিষয় দেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু তারা কোনো রাজনৈতিক দল গঠন করি নাই। আদৌ তারা গঠন করবে কি করবে না সেটা তাদের বিষয়। প্রশ্ন হলো যে আমাদের পাঠ হলো যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো, আমরা যদি দেখি যে ইলেকশন কমিশনের নিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো আছে তার বেশিরভাগ রাজনৈতিক দলের কিন্তু ডিমান্ড জাতীয় নির্বাচন। স্থানীয় সরকারের নির্বাচনের যে ডিমান্ড সেটা কিন্তু ছাত্রদের পক্ষ থেকে আসছে। ছাত্রদের চাওয়াটা কি হবে বা কি হবে না ওইটাকে যদি আপনি প্রায়োরিটি দেন তাহলে কিন্তু রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হতে পারবে না। কারণ আপনারা দেখেন, আমার দৃষ্টিকোণ থেকে এই যে স্থানীয় সরকার নির্বাচনের যে দাবিটা আসছে এটা আমি বলবো যে একটা রাজনৈতিক ফাঁদ। মানে নির্বাচনকে বিলম্বিত করে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার একটা পায়তারার অংশ। কারণ হলো আপনারা জানেন যে অনির্বাচিত সরকার বেশি দিন যদি দেশে থাকে সেক্ষেত্রে বিশৃঙ্খলাটা ক্রমশ বাড়ে। আমাদের এখানে একটা জিনিস নিশ্চিত করতে হবে, নির্বাচিত সরকার। আমাদের দেশের জনগণ গত 15 বছর ভোট দিতে পারে নাই। আমাদের চোখের সামনে 5 জানুয়ারি আমরা 2014 সালে, 2018 সালের 30 ডিসেম্বর, 2024 সালের 7 জানুয়ারি আমরা 3টা বিতর্কিত নির্বাচন দেখেছি। বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই। বাংলাদেশের জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছে। আমরা যদি জনগণকে ভোট দিয়ে যদি তাদের পছন্দের প্রার্থীকে নিয়ে আসতে পারি, দেখবেন দেশে যে সংকটগুলো আছে সংকটগুলো থাকবে না। কারণ জনগণের চাওয়া, জনগণের আকাঙ্ক্ষার যদি প্রতিফলন না ঘটে সেক্ষেত্রে সমস্যা তৈরি হবে। অতএব ছাত্ররা কি বললো, ছাত্ররা কি চাইলো, ওইটাকে যদি আমরা গুরুত্ব দিই তাহলে আমাদের দেশে স্থিতিশীল পরিবেশ তৈরি হবে। তাদের কথা গুরুত্ব দেওয়াটা তো খুবই জরুরি সাইদুর রহমান। তারা আসলে যেটি করে দেখিয়েছেন দীর্ঘ 16-17 বছর, কিন্তু রাজনৈতিক দলগুলো সেটি করে দেখাতে পারেনি। সুলতান মাহমুদ কি মনে করছেন? আসলে স্টেক হোল্ডারদের সকলের মতামত নিয়ে তো একটি নতুন ভাবে আমাদের এগিয়ে যাবার কথা ছিল, সেই মতামত কি আমরা নিচ্ছি? তন্নি, আমি আপনার এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করছি। গত 15 বছরে রাজনৈতিক দল কিছু করতে পারেনি, সব ছাত্ররা করে দিয়েছে। আপনাকে মাথায় রাখতে হবে, আপনি মিডিয়া কর্মী হিসেবে এটি শুধু ছাত্রদের আন্দোলন, এটি ছাত্র জনতা, রাজনৈতিক দল, আপামর জনসাধারণ সবার অংশগ্রহণে এই বিপ্লব হয়েছে। কিন্তু সুলতান মাহমুদ, তাদের এক ডাকে কিন্তু পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছিল, সেটিও তো আমাদের মনে রাখতে হবে। দেখেন, সেখানে মনে রাখতে কিন্তু তাদেরকে আমি কিন্তু ছাত্রদেরকে কোনো অবস্থাতে খাটো করে দেখতে চাই না। এই ছাত্র যারা আজকে রাজনীতির যারা সুঘ্রাণ পেতে চাচ্ছে বা রাজনীতির পথে হাঁটতে চাচ্ছে, তারাই কিন্তু আমার আগামী দিনের ভবিষ্যৎ। তারা আগামী দিনের যদি সুস্থ রাজনৈতিক চর্চা আমাদের দেশে সুস্থ রাজনৈতিক চর্চা যদি গড়ে ওঠে বা সেটি যদি অব্যাহত থাকে, যেটি গত 15 বছর ছিল না, সেটি সূচনা হয় এবং সেটি যদি অব্যাহত থাকে, এই ছাত্র যারা স্বপ্ন দেখছে যে রাষ্ট্রকে পরিচালনা করবার, তারাই কিন্তু তাদের হাতেই কিন্তু একদিন এই রাষ্ট্র পরিচালিত হবে যদি স্বাভাবিক প্রক্রিয়ায় যায়। আর তারা যে এগিয়ে এসছে, আমি কিন্তু তাদেরকে সাধুবাদ জানাতে চাই। তারা রাজনৈতিক দল গঠন করবে বা রাজনৈতিক অভিলাষ তাদের মধ্যে এসছে, এটি আমি অন্যায় বলে কোনো কিছু দেখতে চাই না। কিন্তু অন্যায় হলো সেইখানটাতে যে এই ছাত্রদের ভেতরে ঢুকে কেউ যেটি সাইদুর রহমান বলেছে, যে কেউ সুস্থ রাজনৈতিক চর্চার যে আমাদের দ্বার উন্মোচন হয়েছে, সেখানটা থেকে ঘোলা পানিতে মাছ শিকার না, এই যে ফাঁদ তৈরি করা হচ্ছে কিংবা আসলে এক ধরনের দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, সেটি কারা করছেন? আপনাকে, এটি তো দূরের বিষয় নয়, আপনাকে বাংলাদেশটাকে যাতে অস্থিতিশীল করতে পারে, বাংলাদেশের সাধারণ মানুষেরকে যাতে বিপদগ্রস্ত করতে পারে, অস্থিরতা তৈরি করতে পারে, সেই জন্য পতিত শক্তি সেটি তো আছেই। এবং গত 15 বছরে জগদ্দল পাথরের মতো চেপে বসে যে দলটি বিভিন্ন জায়গায় ছিল, তাদের কোন স্তরে নাই, কোন পেশায় লোক নাই, তারা আছে যেমন তেমনি পার্শ্ববর্তী একটি রাষ্ট্র তাদেরকে নানানভাবে মদত দিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বর্তমান সরকারকে কতভাবে বিপাকে ফেলা যায় সেই জায়গাটিতে আমরা যদি আসি, তারেক রহমান বলেছেন নির্বাচনের প্রস্তুতি নিতে, এবং আমরা শুনেছি যে তত্ত্বাবধায়ক সরকার আবারও যেটি আসতে যাচ্ছে, এবারে সামনে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কিনা সেটি নিয়েও এক ধরনের আলোচনা আছে। কিন্তু যে নির্বাচন আসলে সামনে হতে যাচ্ছে, সেই নির্বাচন কতখানি অংশগ্রহণমূলক হতে যাচ্ছে? ইতিমধ্যে নির্বাচন কমিশন বলেছে কোনো নিবন্ধিত দলের নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই। তার মানে আওয়ামী লীগের যে দোসরদেরকে নিয়ে আমাদের এত ভয়, ফ্যাসিস্ট সরকারের যারা ঘাপটি মেরে এখনো আসলে সরকারের মাঝে আছেন, তারা কোনোভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন কিনা, সেই সুযোগ কতখানি? সাইদুর রহমান, আপনারা দেখেন যে ইলেকশন কমিশন কিন্তু কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে অযোগ্য বা বাধা দিতে পারে না। কারণ আমাদের রাজনৈতিক দলের নিবন্ধন আইন আছে, সে আইনে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলকে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করে নিবন্ধন নিতে হয়। আমাদের বর্তমান ইলেকশন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল আছে 46টি। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারাও কিন্তু একটা নিবন্ধিত রাজনৈতিক দল।
এখন যদি সামনে যে ইলেকশনটা হবে সেই ইলেকশনে কিন্তু সব দলের অংশগ্রহণের সুযোগ থাকবে। এখন আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করে সেটি রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার, সেটা রাজনৈতিক দলগুলো মিলে সিদ্ধান্ত নেবে। ইলেকশন কমিশন কিন্তু তাদেরকে বাধা দিতে পারবে না। সেক্ষেত্রে সরকার বা যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ছাত্র বা রাজনৈতিক দলগুলো, সেখানে একটা ডায়ালগ হতে পারে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না। ইলেকশন কমিশনের চাপিয়ে দেওয়া হবে মানে কি ইলেকশন কমিশনকে একটা বিতর্কের ফাঁদে ফেলে দেওয়া। এবং এখানে প্রশ্ন আছে যে পতিত আওয়ামী লীগের যারা ছাত্র জনতা হত্যার সাথে জড়িত আছে তাদের আপনারা জানেন যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিচার কার্যক্রম চলমান। এই বিচার কার্যক্রমে দেখা গেল যে আওয়ামী লীগের বড় একটা অংশ অভিযুক্ত হবে। তারা যদি অভিযুক্ত হয় তাহলে কিন্তু তারা ইলেকশনে অংশ নিতে পারবে না। সেক্ষেত্রে যদি আওয়ামী লীগ নতুন ফর্মে ছাত্র জনতার স্পিড অনুযায়ী যদি তারা নিজেদেরকে পরিবর্তন করতে পারে, সংশোধন করতে পারে, সেক্ষেত্রে বিবেচনা করবে বাংলাদেশের জনগণ বা আমাদের রাজনৈতিক দল বা আদার্সগুলো। বাট বিদ্যমান ফরম্যাটে বা আমরা যদি বিগত আওয়ামী লীগকে দেখি, আমি মনে করি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে পতিত আওয়ামী লীগকে কোনোভাবেই কোনো ফরম্যাটে তারা যদি নিজেদেরকে পরিবর্তন সংশোধন না করে সেক্ষেত্রে সংশোধন করলে আসলে সামনের নির্বাচনে তাদের অংশগ্রহণ করাটা হয়তো অনেকটাই অনিশ্চিত, সেটি হয়তো আমরা বুঝতেই পারছি। কিন্তু সুলতান মাহমুদ, সরাসরি যদি তারা নির্বাচনে অংশগ্রহণ নাও করেন, এরপরে আসলে যে ভয়টা আমাদের রয়েছে নির্বাচনকে ঘিরে, অনেক জায়গায় বিশেষ করে প্রশাসনিক জায়গায় ঘাপটি মেরে যারা আছেন তারা যদি ঠিক সেইভাবে তাদের কার্যক্রম চালাতে থাকেন, আমরা একটি সুষ্ঠু কিংবা অংশগ্রহণমূলক যে নির্বাচন দেখতে চাইছি সেটি আদৌ আমরা দেখতে পারবো কিনা? দেখেন, বাংলাদেশের জনগণ কিন্তু খুব সচেতন। আপনি যারা ঘাপটি মেরে আছেন তাদের শক্তি সামর্থ্য যদি থাকে তাহলে তারা বেরিয়ে আসুক, তাদের শক্তি সামর্থ্য থাকলে বেরিয়ে আসুক। আর ঘাপটি মেরে থেকে কখনো কল্যাণকর কখনো কোনো কিছু হয় না এবং আদায়ও করা যায় না। এবং জনগণ যদি সচেতন থাকে, জনগণ যদি শক্ত থাকে, জনগণ যদি অনড় থাকে যে অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন করবে, সেক্ষেত্রে কোনো বাধাই বাধা বলে আমার কাছে মনে হয় না। এবং জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে যে নির্বাচন যদি হয়, সেই ক্ষেত্রে যেটি সাইদুর রহমান বলেছে যে সরকারের পক্ষ থেকে দেখেন, এর আগে কিন্তু ফ্যাসিস্ট সরকার কি করেছে, জামাতের নিবন্ধন বাতিল করেছে, এবং এই পতনের আগ মুহূর্তে জামাত ইসলামীকে নিষিদ্ধ করে দিয়েছে, দল হিসেবেও নিষিদ্ধ করে দিয়েছে। তো এখন এই যে বিচার প্রক্রিয়া, সাইদুর রহমান যেটি বলল যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, তো এই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি তাদের নিবন্ধন বাতিল করে দেয় সরকার, সেখানে ইলেকশন কমিশনের কিছু করতে পারবে না। আবার ছাত্ররা যারা আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারা বলেছেন বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কিংবা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করে তারা কোনো নির্বাচন দেখতে চান না। সেটি আসলে নির্বাচনকে অনেক বেশি বিলম্বিত করবে কি না, আমি এই প্রশ্ন রেখে একটি বিরতিতে যেতে চাই। সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। সন্ধ্যা দেখছেন। নির্বাচন এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যখনই আলোচনা করছি, সবচাইতে বেশি এই মুহূর্তে যেটি আলোচিত হচ্ছে, ছাত্ররা যারা আছেন অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা বলেছেন তারা ফ্যাসিস্ট সরকারের বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কিংবা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করে কোনো ধরনের জাতীয় নির্বাচন দেখতে চান না। সেটি আসলে কতখানি সম্ভব কিংবা সেটি কোনো না কোনো কারণে আমাদের জাতীয় নির্বাচনকে অনেক বেশি বিলম্বিত করবেন কিনা? সুলতান মাহমুদ। ধন্যবাদ তন্নি। বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এটি ছাত্ররা যে দাবি তুলেছে, এটি তারা দাবি তুলতেই পারে। তারা আন্দোলন সংগ্রাম, তারা বুক চিতিয়ে দিয়ে এই সরকারকে হটিয়েছে। তাদের অনেক তাজা রক্তের বিনিময়ে আমরা এই পতিত সরকারকে সরাতে পেরেছি এবং এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে। তো সেক্ষেত্রে ছাত্ররা এই দাবিটা করতেই পারে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে বিচার প্রক্রিয়া কিন্তু কোনো সুনির্দিষ্ট সময় দিয়ে বেঁধে দেয়া যাবে না। এটি যেমন এর অসংখ্য এক্সাম্পল আছে। আমরা যদি আপনার 4 নেতা হত্যা মামলার কথা বলি, আমরা যদি শেখ মুজিব মার্ডারের কথা বলি, এই মার্ডারগুলোর বিচার করবার জন্য কিন্তু অনেক বছর, 1 বছর 2 বছর না, বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হয়েছে সেই প্রক্রিয়া শেষ করবার জন্য। আপনার 96 থেকে 2001 পর্যন্ত যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন তারা যে বিচার প্রক্রিয়া শুরু করেছে, সেই বিচার প্রক্রিয়া কিন্তু গত 3 বছর টানা যে কোনোভাবে হোক ক্ষমতায় থেকে তারপর সেই বিচার প্রক্রিয়া তারা সম্পন্ন করেছে। এরপরও পারে নাই, এরপরও তারা যাদেরকে বিচারের আওতায় আনতে চেয়েছিল তাদের সবাইকে আনতে পারে নাই। তো এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। তো বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এটি কোনো কথা হতে পারে না। বিচার প্রক্রিয়া শুরু হতে পারে, যে বিচার প্রক্রিয়া, এবং সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। আরেকটি হলো যে তাদের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রের মধ্যে আরেকটি আছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে
তারপর নির্বাচন করতে হবে। তো এটিও কিন্তু প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। একটি রাজনৈতিক দল, আপনি স্বীকার করেন, মেনে নেন বা না নেন, দেশের একটি বৃহত্তর রাজনৈতিক দল, তাদের অপকর্মের কারণে আজকে তারা দেশ থেকে পালাতে হয়েছে, তাদের দলের প্রধান সহ প্রায় অর্ধশতের বেশি নেতাকে দেশ থেকে পালাতে হয়েছে। এর পরবর্তী নির্বাচনে আসলে যারা নির্বাচিত হয়ে দেশের হাল ধরবেন তাদেরকেও নিশ্চয়ই এই জিনিসটি মনে রাখতে হবে যে জনগণের পালস বোঝাটা কতখানি জরুরি। সাদিউর রহমান, এই যে আসলে আমরা নির্বাচন নিয়ে কথা বলছি, নির্বাচন ঘিরেও তো আসলে এক ধরনের জবাবদিহিতা থাকার কথা ছিল। আমি কথা ছিল এই কারণে বললাম, আপনি নিজেও একটু আগে বলছিলেন যে আসলে বিগত যে 3টি নির্বাচন হয়েছে সেই নির্বাচন ঘিরে আদৌ আমরা নির্বাচন পেয়েছি কিনা সেটি নিয়ে একটি প্রশ্ন থাকে। কিন্তু সুষ্ঠু এবং সঠিকভাবে একটি নির্বাচন হতে হলে, গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে হলে ঠিক যে ধরনের নির্বাচন প্রয়োজন, সেই জবাবদিহিতার জায়গাটুকু নির্বাচনকে ঘিরে কি আমরা করতে পেরেছি? না, আমাদের এখনো কিন্তু আমরা সুষ্ঠু নির্বাচনের যে মডেল বাংলাদেশে, আপনারা জানেন যে আমরা যদি আমাদের ইলেকশনের ইতিহাস দেখি, সামনে কিন্তু আমাদের 13শ জাতীয় সংসদ নির্বাচন, এর আগে যে 12টা জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এর ভিতরে আমি উৎকৃষ্ট নির্বাচন আমি 2টাকে দেখেছি, সেটার 1991 সাল এবং 2001 সালের। এর বাইরে যতগুলো ইলেকশন হয়েছে সবগুলো কিন্তু কম বেশি বিতর্কিত। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি আজকেও ঘোষণা দিয়েছেন যে আগামীতে যে ইলেকশনটি হবে সেটি হলো বাংলাদেশের মডেল ইলেকশন হবে এবং সর্বোৎকৃষ্ট এবং ভালো একটি ইলেকশন হবে। এবং আমাদের চিফ ইলেকশন কমিশনার উনিও বারবার একই কথা বলেছেন যে আমরা একটি মডেল ইলেকশন করতে চাই। এখন আপনারা জানেন যে মডেল ইলেকশন করতে গেলে ইলেকশন কমিশনকে সময় দিতে হবে। সেই সময়টা ওনাদেরকে অলরেডি টাইম ফ্রেমওয়ার্ক বেঁধে দেওয়া হয়েছে 2025 সালের ডিসেম্বর। কিন্তু আপনি যদি এর ভিতরে বারবার ইস্যু নিয়ে আসেন, একটা স্থানীয় সরকারি নির্বাচন, একটা আওয়ামী লীগের বিচার কার্যক্রম শেষ না হলে আবার এরপর আপনি বলবেন অমুকটা শেষ না হলে, এভাবে তো তারাও তাদের কার্যক্রমে বাধাগ্রস্ত হচ্ছে। ইলেকশন কমিশনকে একেবারে বাধাগ্রস্ত হচ্ছে, সেটাও কি আপনি মনে করেন কোনো না কোনো ভাবে আসলে বাধাগ্রস্ত করানো হচ্ছে? আমি যদি খুব সুস্পষ্ট প্রশ্ন করি, ছাত্রদের যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে, যেটি আমরা শুনছি, তাদেরকে তাদের দল গোছানোর জন্য একটি সময় দেওয়ার কথা আছে এবং সেই সময় দেওয়ার কারণেই আসলে রাজনীতির ক্ষেত্রে এই নির্বাচনের সময়টা পেছানোর সম্ভাবনা তৈরি হচ্ছে বলে কি আপনি মনে করেন? না, এটা অবশ্যই আমি মনে করি ব্যক্তিগতভাবে, কারণ ছাত্রদের দল গঠনের জন্য আপনারা জানেন যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আছে এখানে এবং সরকারের কোনো কোনো উপদেষ্টা তারা এই প্রক্রিয়ার সাথে জড়িত এবং আমাদের গোয়েন্দা সংস্থা, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা কম্প্যাক্ট হয়ে একসাথে তারা রাজনৈতিক দল গঠনের যে প্রসেসটা সেটা অলরেডি তারা শুরু করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আপনারা দেখবেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে জেলা উপজেলাগুলোতে যে কমিটি করেছে বা জাতীয় নাগরিক কমিটি, অনেক কমিটিতে কিন্তু ফ্যাসিবাদকে পুনর্বাসন করা হয়েছে। এটা কিন্তু আমাদের জন্য খুব দুর্ভাগ্য, কারণ আমরা চেয়েছিলাম যে তাদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা জায়গা, কিন্তু তারা রাজনীতির বাংলাদেশের জনগণের যে রাজনৈতিক চেতনা বা যে ধরনের রাজনীতি আগামী দিনে চায় ওই জায়গায় কিন্তু ছাত্ররা নাই। নতুন রাজনৈতিক দলকে তো আসলে একটু সময়ও দিতে হয়, সেই সময়টুকুই বা আমরা কতখানি দিচ্ছি, নাকি বারবার আসলে কিংস পার্টি বলে তাদের দলকে সামনে এগিয়ে যাওয়ার যে সুযোগ সেখান থেকে একটু পিছিয়ে নিচ্ছি? কি মনে করেন সুলতান মাহমুদ? না, আপনি নতুন রাজনৈতিক দলকে সময় দিতে হয়, কে সময় দেবে? সরকার। সরকার কি তাদেরকে আপনি একটি নতুন দল গঠন হবে, তারা পরিপূর্ণ হবে, পরিপক্ক হবে, তারপর নির্বাচনে যাবে, সেটি কি সরকারের দায়িত্ব? দেশের দেখেন এই স্বাধীনতা পরবর্তী থেকে এ পর্যন্ত গত 54 বছরে অনেক রাজনৈতিক দল গঠন হয়েছে নানান সময়। বিশেষ করে আপনি যদি দেখেন অতীতের নির্বাচনগুলোতে, এই ত্রয়োদশ নির্বাচন যেটি হতে যাচ্ছে, 12তম নির্বাচন পর্যন্ত যখনই নির্বাচন এসেছে, নির্বাচনের আগে বিভিন্ন সময় আমরা যদি 79 বলি, আমরা যদি 86 বলি, আমরা যদি 91 বলি, আমরা যদি 2001 বলি, ইভেন দ্যাট 2008-এর নির্বাচন পর্যন্ত, নির্বাচন এলেই কতগুলো রাজনৈতিক দল গঠন হয়। আমি তার থেকে ভিন্ন কোনো কিছু, নতুন রাজনৈতিক দল গঠনের যে উদ্যোগ, তার থেকে ভিন্ন কোনো কিছু আমি দেখছি না। বড় বড় বাংলাদেশের রাজনীতিতে যারা মহিরুহ, একসময় যাদের নামে অনেক কিছু বাহবাধ্বনি আসতো, সেই সব নেতারাও কিন্তু তাদের মূল দল থেকে ভেঙে গিয়ে নতুন রাজনৈতিক দল গঠন করে তাদের বলয়ে নতুন নির্বাচন প্রার্থী দেওয়ার চেষ্টা করেছে, তার সুফল কিন্তু আসে নাই। অতএব সরকার নেপথ্যে থেকে যদি কোনো রাজনৈতিক দল গঠন করে সেটি সরকারের ব্যাপার। জনগণ কিন্তু এই পাতানো কোনো খেলা, পাতানো কোনো দলকে বা কারো মদদে তৈরি কোনো দলকে সরকার যে জনগণ যে মেনে নেবে, সেটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে ঘটে নাই। হ্যাঁ, অতএব আগামী দিনেও ঘটবে সেটিও ভাববার কোনো কারণ নাই। দেশের জনগণ, আপনি যদি বলেন এই এখন যে ভোট ব্যাংক আছে বাংলাদেশে, এর মধ্যে
মধ্যবয়সী তরুণ যারা এবং 18 ঊর্ধ্ব তরুণ যারা, এই 35 বছর পর্যন্ত যাদের বয়স, গত 3টে নির্বাচনে তারা ভোট কি বলে, ভোটা অধিকার কাকে বলে, সেটি কিন্তু তারা পায়নি। তারা উন্মুখ হয়ে আছে, তারা উন্মুখ হয়ে আছে কখন তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এবং সেক্ষেত্রে আসলে যেমন অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলোর একটি বড় দায়িত্ব আছে। সাইদুর রহমান, জোট গঠন বাংলাদেশের রাজনীতিতে খুবই পুরনো একটি রাজনৈতিক কৌশল এবং বেশ কার্যকরীও বলা চলে কিছু কিছু ক্ষেত্রে। এবং জোট গঠনের সময় আমরা দেখেছি জামায়াত ইসলামের মতন যারা খুব এক ধরনের রাজনৈতিক দল, তাদেরকে সব ধরনের বড় রাজনৈতিক দলগুলো ব্যবহারও করতে দেখেছি আমরা। সামনে নির্বাচন ঘিরে এই ধরনের অনেক আলোচনা আছে, বিশেষ করে দীর্ঘদিনের মিত্র বিএনপি এবং জামায়াত ইসলামের আলাদা পথে হাঁটবে বলেও অনেকে মনে করছেন। সেই ধরনের নতুন সমীকরণের সম্ভাবনা কতখানি? না, সম্ভাবনা আপনারা দেখেছেন যে বিএনপির সাথে কিন্তু জামাতের একটা দূরত্ব আছে, এবং বিএনপির সাথে কিন্তু বিএনপির মহাসচিব নিজেও উনি বলেছেন যে জামাতের সাথে তাদের নির্বাচনী জোট ছিল। লাস্ট যদি আমরা দেখি 2018 সালের ইলেকশনে জামাত ইসলাম কিন্তু ইলেকশনটাকে সিরিয়াসলি নেই নাই। বিএনপি যখন বিভিন্ন জায়গায় মামলার শিকার হয়েছে, জামাত ইসলামের প্রার্থীরা কিন্তু আস্তে আস্তে তারা নিজেদেরকে ইলেকশন প্রক্রিয়ার ভিতরে ওইভাবে রাখে না। এর পরবর্তীতে আপনারা দেখবেন জামাত ইসলামের সাথে বিএনপির দূরত্বটা ক্রমশ বাড়তে থাকে, এবং এখন যে পর্যায়ে চলে এসেছে আমার কেন জানি মনে হয় আগামী ইলেকশনে বিএনপির সাথে জামাতের ওইভাবে জোট হবে না। জামাত পৃথক ইলেকশন করবে। বিএনপির সাথে যে বিগত সময় নাগরিক কমিটি বা নাগরিক আন্দোলনের যে মান্না ভাইয়ের বা জুনায়েদ সাকির বা আদার্স যে রাজনৈতিক দলগুলো আছে, ওইগুলো নিয়ে বিএনপি হয়তো একটা জোট করবে, এবং বিএনপি ঘোষণাও দিয়েছে যে তারা ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে। এবং বিএনপির মহাসচিব কিন্তু বলেছেন যে জাতীয় সরকারে হয়তো বা জামাত ইসলামকে, যদি তারা ক্ষমতায় যায়, জাতীয় সরকারে কিন্তু জামাত ইসলামকে তারা রাখবে না। তার মানে এখানে একটা ইঙ্গিত আছে যে ফাটল ঘটতে যাচ্ছে। আর আরেকটা বিষয় হলো, আমি একটু বলি যে নতুন রাজনৈতিক দলের জন্য যে নির্বাচন পিছিয়ে যাওয়া বা নির্বাচনকে বিলম্বিত করা, এটা কিন্তু একটা অপকৌশল। আপনারা জানেন যে বাংলাদেশে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে, আমরা যদি আমাদের আন্দোলন সংগ্রাম ইতিহাস দেখি, সবগুলো কিন্তু নির্বাচনকে ইস্যু করে। আমাদের মুক্তিযুদ্ধ কিন্তু হয়েছে 1971 সালের 70 সালের নির্বাচনকে কেন্দ্র করে। আমরা এরশাদের পতন দেখেছি 86-88 সালে দুটো বিতর্কিত নির্বাচন আয়োজন করার জন্য। আমরা অনলিবেন দেখেছি 2007 সালে 22 জানুয়ারি একটি নির্বাচনকে কেন্দ্র করে। আমরা শেখ হাসিনা পতন দেখলাম 14, 18, 24-এর 3টা বিতর্কিত নির্বাচনের জন্য। এ সরকারও যদি নির্বাচন নিয়ে কোনো ধরনের টাল বাহানা করে বা কোনো ধরনের বিতর্কিত কর্মকাণ্ড করে, আমার মনে হয় যে পূর্বের ইতিহাস থেকে ওনাদেরকে শিক্ষা নেওয়া উচিত। ইতিহাস জলিজন্তভাবে আমাদের সামনে আছে, সেক্ষেত্রে ওনারাও কিন্তু সেই একই পথে ধাবিত হবেন। সেই সুযোগ যেমন আছে, তেমনি বড় রাজনৈতিক ফাটল দেখার সম্ভাবনা কতখানি? সুলতান মাহমুদ, যে দীর্ঘদিনের মিত্র যাদেরকে আমরা ভেবেছি, কিংবা আসলে রাজনৈতিক পরিস্থিতির কি বড় পরিবর্তন হয়েছে বিশেষ করে এই 5 আগস্টের পর থেকে, সেখানে আসলে বড় রাজনৈতিক দল বিএনপি এই মুহূর্তে রাজনৈতিক মাঠে তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ আসলে কাদের মনে করছেন? নাকি তারা মনে করছেন তাদের আসলে বড় কোনো প্রতিপক্ষ নেই, কারণ যত দ্রুত সম্ভব নির্বাচন দিলে তারাই জয়ী হবেন? দেখেন, বিএনপি এখন বর্তমান প্রেক্ষাপটে এবং অতীতেও ছিল, এখনও দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। জনসমর্থনে আপনি যদি দেখেন যে জনসমর্থনের দিক থেকেও সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। এবং আপনি যে জোটের কথা বলছেন, জোট কিন্তু নির্বাচন কেন্দ্রিক জোট হয়েছে, বিভিন্ন দাবি আদায়ে বা বিভিন্ন ইস্যুতে জোট হয়েছে। কিন্তু এই যে রাজনৈতিকভাবে আসন ভাগাভাগিতেও জোট হয়েছে। নির্বাচন আমরা যদি 91 নির্বাচন দেখি, আমরা সেখানটাতেও দেখবো জামাত কিন্তু সরকার গঠনের সময় এক হয়েছে বা সরকারের ভিতর, এবং 2001-এর নির্বাচনেও আমরা যদি দেখেন সরকার গঠন হয়েছে, জামাতকে নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। কিন্তু এই যে রাজনৈতিক ফাটলের কথাটা আপনি বলছেন, এটি কিন্তু গত 15 বছর ধরে বিগত আওয়ামী লীগ সরকার বিএনপি থেকে জামাত থেকে বিএনপিকে আলাদা করবার হেন কোনো কৌশল নেই যেটি করে নাই। কখনো জামাতকে যুদ্ধাপরাধীর তকমা দিয়ে বিএনপিকেও যুদ্ধাপরাধীদের দোষর হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এবং বিদেশিদেরকে দিয়ে চাপ প্রয়োগ করা হয়েছে যে যুদ্ধাপরাধী মুক্ত হও তোমরা, তাহলে তোমাদের সাথে আছি। এটি কিন্তু দেশি বিদেশি বিভিন্ন পর্যায় থেকে বিএনপিকে এই চাপ দেওয়া হয়েছে। এবং এখন যে জোট যেটা আছে, এখনও কিন্তু জামায়াত ইসলামী এবং বিএনপির একটি জায়গায় কিন্তু তারা আছে, সেটি হলো জাতীয় মূল যে স্বার্থ, জাতীয় স্বার্থের ব্যাপারে জামাত যেমন ঐক্য চায়, বিএনপিও তেমন জাতীয় স্বার্থের ব্যাপারে ঐক্য চায়। এখন এর আগের নির্বাচন হয়েছে কিন্তু
আওয়ামী লীগ ভার্সেস বিএনপি, তার সাথে জামাত ছিল, আবার বিএনপি ভার্সেস আওয়ামী লীগ, তার সাথে জামাত ইসলামী ছিল, বিএনপি এবং আওয়ামী লীগের তার মধ্যে সাথে জামাত প্রতিদ্বন্দ্বিতা ইসলামী হবে। ছিল। হ্যাঁ। জামাত ইসলামী কখনো ব্যবহার এই হয়েছে, প্রশ্নটা আমি কখনো করতে চাই, ব্যবহার জামাত করেছে ইসলামীকে জামাত সব ইসলামী। রাজনৈতিক দল ব্যবহার করেছে, কিন্তু জামাত ইসলামীকে শক্ত প্রতিদ্বন্দ্বী ব্যবহার সব আসলে করে হবে নাই, কি? না আমি এটা আমি দ্বিমত করি। জামাত ইসলামকে ব্যবহার করে নাই, জামাত ইসলামী কখনো কখনো নিজেরা ব্যবহার হয়েছে, সেটি তাদের নিজেদের স্বার্থে। সেটিও তো একটি বড় প্রশ্ন। সাইদুর রহমান, রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে যে কোনো সময় যে কোনো ভাবে আসলে রাজনীতিতে নতুন সমীকরণ নিয়ে আসছেন, এবং যে শব্দটি আমরা সবসময় বলে থাকি রাজনীতিতে শেষ বলে কিছু নেই, অন্তত এবার আসলে 2024-এর পর রাজনৈতিক দলগুলো একটু খানিকটা নিজেদের স্বার্থকে ছোট করে জনগণের স্বার্থ, দেশের স্বার্থ বড় করে ভাববেন কিনা? অবশ্যই দেশের সাথে জনগণের স্বার্থের বিকল্প তো নাই। আপনার রাষ্ট্রে যখন আপনি অগ্রসর হবেন তখন জনগণকে নিয়ে অগ্রসর হতে হবে। তবে যে বিষয়টা হলো আমার মাহমুদ ভাই বললেন জামাত ব্যবহৃত হয়েছে, আমরা যদি দেখি 71-এর যে বিষয়টা আছে যে 71 মুক্তিযুদ্ধের বিরোধিতা, জামাত কিন্তু তাদের অবস্থান ক্লিয়ার করি না, যদিও সেটা রাজনৈতিকভাবে জামাত ইসলামের ব্যাপার। আমরা যদি দেখি 86 যে বিতর্কিত নির্বাচন এরশাদের, ওই নির্বাচনে কিন্তু বিএনপি অংশ নেয় নাই, জামাত ইসলাম আওয়ামী লীগ কিন্তু অংশ নিয়েছিল, যেটি কিন্তু আমাদের রাজনীতির কিন্তু যে এরশাদ যে ফ্যাসিবাদ, আমরা যে এরশাদকে স্বৈরাচার বলি, এই স্বৈরাচারের যাত্রা কিন্তু 86 থেকে কিন্তু জামাতই বৈধতা দিয়েছিল। আমরা যদি 96-তে আসি, এই জামাত ইসলাম আওয়ামী লীগের সাথে যৌথভাবে তত্ত্বাবধায়ক ইস্যুতে আন্দোলন করে বিএনপিকে ওই সময় কিন্তু প্রায় দীর্ঘদিন হরতাল অবরোধ দিয়ে এক পর্যায়ে বিএনপিকে একটি একতরফা নির্বাচন করতে বাধ্য করা হয়েছিল। কারণ সংসদে যখন 148 জন সংসদ সদস্য পদত্যাগ করে তখন সংসদে ক্রম সংকট হয়, সেই সময় বিএনপিকে 15 ফেব্রুয়ারি একটা নির্বাচন দিয়ে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে অন্তর্ভুক্ত করতে হয়েছিল। আমরা দেখেন জামাত ইসলাম তারা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, তবে আমি মনে করি জামাত ইসলামের রাজনীতিতে কিছুটা পরিবর্তন এসেছে, এবং ওই পরিবর্তনের ধারাটা যদি সামনে অগ্রসর থাকে তাহলে আমি মনে করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন আপনারা দেখেছেন গত 5 মাসের ওনার রাজনৈতিক স্টেটমেন্ট, উনি কিন্তু বাংলাদেশের রাজনীতিটা গুণগত মান পরিবর্তনের বারবার কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণকে। যে রাজনৈতিক পরিবর্তন আমরা দেখতে চাই, সুলতান মাহমুদ, সেই পরিবর্তনে অনেকেই বলার চেষ্টা করছেন স্থানীয় সরকার নির্বাচন, আপনি নিজেও বলেছেন জাতীয় নির্বাচনের পরে হলেও আসলে কোনো সমস্যা নেই, কিন্তু জাতীয় নির্বাচনের আগে হলেই বা সমস্যা কোথায়? স্বাধীন শক্তিশালী স্থানীয় সরকার ছাড়া একদলীয় শাসন থেকে মুক্তি পাবার আদৌ কোনো উপায় আছে কিনা? ধন্যবাদ। আপনার বৃহত্তর পরিসরে স্থানীয় সরকার নির্বাচন কোনটা? স্থানীয় সরকার কাকে বলে? স্থানীয় সরকারের মধ্যে পড়ে হলো সিটি কর্পোরেশন, স্থানীয় সরকারের মধ্যে জেলা পরিষদ, স্থানীয় সরকারের মধ্যে উপজেলা পরিষদ, স্থানীয় সরকারের মধ্যে ইউনিয়ন পরিষদ। বিশাল একটি কতগুলো ধাপকে একত্রিত করে স্থানীয় সরকার নির্বাচন। এর মধ্যে সিটি কর্পোরেশন ভেঙে দেওয়া হয়েছে, উপজেলা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে, জেলা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু এখনও কিন্তু ইউনিয়ন পরিষদ যারা চেয়ারম্যান ছিলেন, মেম্বার আছেন, তারা কিন্তু রয়ে গেছেন। আপনাকে ওটিকে ভাঙতে হবে, ওটিকে ভেঙে দিতে হবে, ভেঙে দিয়ে সেখানে আপনাকে এই যেগুলো ভেঙেছে সেইখানেও এখন পর্যন্ত কাউকে দেওয়া হয়নি, সেখানে সব আমলাতন্ত্র গিয়ে আমলারা কিন্তু বিভিন্ন দায়িত্ব পালন করছে সেই জায়গাগুলোতে। এই বিশাল কর্মযজ্ঞ এবং এই স্থানীয় সরকার নির্বাচনে আপনি দেখবেন বাংলাদেশের ইতিহাসে যত নির্বাচনে যত সহিংসতা হয়, সবচেয়ে বেশি সহিংসতা হয় কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে। আমাদের অন্তর্বর্তীকালীন বর্তমান যে সরকার আছে, সেই সরকার ঢাকা শহরে যদি কোনো একটা ঘেরাও হয়, সেই ঘেরাও থেকে মুক্ত করতে ছাত্রদেরকে ডেকে আনতে হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন যন্ত্র প্রপারলি যেভাবে ওয়ার্ক করার কথা সেটি তারা করছে না। সেই অবস্থায় জাতীয় নির্বাচন বাদ দিয়ে স্থানীয় নির্বাচন করার স্বপ্ন দেখাটা বা উদ্যোগ নেওয়াটাও খুব বড় ধরনের। এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে না কিংবা প্রশাসন আসলে কাজ করছে না অন্তর্বর্তীকালীন সরকারের সাথে, সাইদুর রহমান, সেই প্রভাব তো আসলে আমাদের জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও পড়বে, সেটি তাহলে তারা কিভাবে হ্যান্ডেল করবেন? ওইটা জাতীয় নির্বাচন প্রভাব পড়বে না, কারণ যখন ইলেকশন কমিশন শিডিউল ঘোষণা করবে, আপনারা জানেন যে আইন শৃঙ্খলা বাহিনী বা আদার্স সবকিছু ইলেকশন কমিশনের অধীনে চলে আসবে, তখন কিন্তু সরকারের প্রভাবটা ওইভাবে থাকবে না। আমাদের যে বর্তমান ইলেকশন কমিশন আছে, ওনারা সুষ্ঠু নির্বাচন দেওয়ার ক্ষেত্রে বদ্ধপরিকর। আমি মনে করি যে ইলেকশনের শিডিউল হয়ে গেলে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেটার গুণগত পরিবর্তন আসবে। রাজনৈতিক দলগুলো নির্বাচনী ট্রেনে ঢুকবে, জনগণ উৎসাহ উদ্দীপনা চলে আসবে, জনগণের ভিতরে তারা ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন। আমার মনে হয় এই সংকট থাকার কোনো সুযোগ নেই। তবে রাজনীতিতে একটা চ্যালেঞ্জের জায়গা সামনে তৈরি হবে, সেটা হলো জামাত ভার্সেস ছাত্ররা হয়তো একটা অ্যালায়েন্স হতে পারে, আমার কেন জানি মনে হয়। আর এদিকে বিএনপি ভার্সেস আদার্স একটা অ্যালায়েন্স হবে, এবং আওয়ামী লীগ বা 14 দলের যদি অন্য আদার্স রাজনৈতিক দলগুলো অংশ নেয়, সেক্ষেত্রে 3টা জোটের একটা মেরুকরণ আগামী রাজনীতিতে ঘটতে পারে।
পারে বলে আমি নতুন মনে করি। সমীকরণ আসতে যাচ্ছে বাংলাদেশের আমার রাজনীতিতে, কেন সেই জানি মনে হয়, সম্ভাবনা সবচেয়ে সম্ভাবনা বেশি। প্রকট। সুলতান মাহমুদ, যে নতুন সমীকরণের আমরা প্রত্যাশা করছি কিংবা সম্ভাবনা আমরা বলছি, সেই সম্ভাবনা আসলে বাংলাদেশের রাজনীতিকে ঠিক কোথায় নিয়ে যাবে? ভালো কিছু হচ্ছে কি আমাদের সামনে? না, দেখেন, আমি তো মনে করি যে কোনো নতুনকে স্বাগত জানানো। আমি গণতন্ত্র যদি পুনঃপ্রতিষ্ঠা করতে হয় তাহলে বহু মত বহু দল থাকবে এবং বহু মতের বহিঃপ্রকাশ ঘটবে, বহু দলের যে কর্মতৎপরতা, এবং দল যখনই বেশি গঠন হবে এবং দলগুলো কি মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানোর জন্যই দল, প্রত্যেকে আসবেন, নির্বাচনী এজেন্ডা দেবেন, তার দলের একটি নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য থাকবে এবং সেই লক্ষ্য উদ্দেশ্য যদি গণতন্ত্রকামী মানুষের পক্ষে যায় তাদেরকে তারা সাধুবাদ জানাবে এবং এই সাধুবাদ যে যত মানুষের কল্যাণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হবে এবং অতীতে যারা পরীক্ষিত তাদেরকেই মানুষ বেছে নেবে এবং এর মধ্য দিয়ে আমার মনে হয় যে কল্যাণের আমাদের যে আমরা কল্যাণের পথে হাঁটতে চাই, আমরা যে সুদিনের অপেক্ষায় আছি এবং একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের হাতে জনগণ রাষ্ট্র দেখতে চায় এবং যে এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর যে যে জায়গাতে নানান অবস্ট্রাগল তৈরি হয়েছে, এই অবস্ট্রাগলগুলো কিন্তু একটি রাজনৈতিক নির্বাচিত রাজনৈতিক দল ছাড়া গণতান্ত্রিক ধারায় ফিরতে হলে এই নির্বাচন আমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই। সুলতান মাহমুদ এবং সাইদুর রহমান, অসংখ্য ধন্যবাদ আজকে দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সন্ধ্যার দেখবার আমন্ত্রণ রইল। তাসমিমা তনি বিদায় নিচ্ছে আজকের দেশ সন্ধ্যা থেকে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য।